বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জবরি মহিলা আলী মাদ্রাসার অনলাইন পাঠদান ফেসবুক পেজে সবাইকে স্বাগতম। সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ক্লাস নিব। আর এর আগে আমাদের ক্লাস ছিল অন্য বিষয়ের বিজ্ঞান পরাগায়নের উপর একটি ক্লাস ছিল। আশা করি তোমরা ক্লাসটি ভালোভাবে করেছো। তো আজকে তোমাদের আমি যে ক্লাসটি নিব, আমাদের পাঠ শিরোনাম রয়েছে সপ্তম অধ্যায়ের একটি পাঠ, গুরুত্বপূর্ণ, পৃথিবী, মহাকর্ষ এবং অভিকর্ষ। এই বিষয়ে আমি তোমাদেরকে ক্লাস নিব। আমাদের শিরোনাম মহাকর্ষ এবং অভিকর্ষ। মহাকর্ষ আমরা জানি পৃথিবীতে প্রতিটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। এর একটা নির্দিষ্ট মানের উপর নির্ভর করে যে আকর্ষণ, এটা এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন স্যার আইজাক নিউটন। তিনিও এই বিষয়ে মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছেন। এই বিষয়ে তিনি একদিন হঠাৎ করে একটি আপেল গাছের নিচে বসেছিলেন। তো বসে চিন্তা করতেছিলেন, হঠাৎ করে গাছ থেকে একটি আপেল তার মাথায় পড়লো। তখন তিনি চিন্তা করলেন, আপেলটি আমার মাথায় কেন পড়লো? এটি তো উপরের দিকে যেতে পারতো, অথবা বাম দিকে বা ডান দিকে যেতে পারতো, আমার নিচের দিকে কেন আসলো? তখন তিনি চিন্তা করলেন, হয়তো বা নিচের দিকে তার কোনো আকর্ষণ আছে, এ কারণে সে নিচের দিকে পড়ছে। এ থেকে তিনি একটি সূত্র আবিষ্কার করেছিলেন, যা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। তার আগে আমরা জানবো মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বা এবং সুন্দর করে লিখে নিবা মহাকর্ষ এবং অভিকর্ষণ সূত্রগুলা, সংজ্ঞাগুলো লিখে নিবা। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। পরীক্ষায়, আমাদের পরীক্ষা আসে, ওই ধরনের প্রশ্ন আসে। মহাকর্ষ বলতে কি বোঝায়, মহাকর্ষ কি, অভিকর্ষ বলতে কি বুঝো, ইত্যাদি। তো তোমরা খাতা কলমে লিখে নিবা। মহাকর্ষ দেখো, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। মহাবিশ্বের, শুধু পৃথিবী নয়, এছাড়া রয়েছে চন্দ্র, সূর্য, তারপরে আমাদের যে শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি, সবার মধ্যে একটা আকর্ষণ আছে। তারা যে আকর্ষণের কারণে এই মহাবিশ্বটা পরিচালিত হয়, এটাই বোঝানো হয়েছে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। উদাহরণ দিতে পারো, চন্দ্র ও সূর্যের মধ্যে আকর্ষণ, পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ ইত্যাদি। ঠিক আছে, আর এরপর চলে আসি আমরা অভিকর্ষ। অভিকর্ষটা তাহলে কি? লক্ষ্য করো, পৃথিবী, আমাদের এই পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ বলে। যদি আমি কলমটিকে উপরের দিকে ছুঁড়ে মারি, দেখবা এটি আবার নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে, কারণ কলমটিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এই কারণে এটা হলো কি হবে? অভিকর্ষ। উদাহরণস্বরূপ হতে পারে ক্রিকেট বল। আমরা যখন ক্রিকেটে বল খেলি, উপরের দিকে যখন বল মেরে দেওয়া হয়, উপরের দিকে ওঠে, এটা আবার নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার নিচের দিকে চলে আসে। কি কারণে আসে? ঠিক অভিকর্ষ বলের কারণে নিচের দিকে চলে আসে। ঠিক আছে, তাহলে তোমরা বলতে পারবে মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ। এটা পরীক্ষা অনেক সময় তোমরা ভুল করো, এজন্য এটা ভালো করে মনে রাখতে হবে। পৃথিবী আর একটি বস্তু অভিকর্ষ, আর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু সেটা হবে মহাকর্ষ। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নিউটনের মহাকর্ষ সূত্রটা কি। স্যার আইজাক নিউটন লিখেছেন, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি এটা আবারও বলছি, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটি
লিখো। 5 নম্বর প্রশ্ন থাকে, অথবা বলতে নিউটনের মহাকর্ষ সূত্র বলতে কি বুঝো, তখন তুমি সূত্রটা লিখে দেবে এর সাথে। এর যে সূত্রটা আছে জি সমান m1 m2 ডিভাইডেড b স্কয়ার, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক বলা হয়। m1 হলো একটি বস্তু, m2 হলো আরেকটি বস্তু। এখানে বলা হয়েছে বস্তুর কণা দ্বয়, অর্থাৎ একের অধিক বস্তু আছে, দুটি বস্তু কণা দ্বয় আছে, দুটি বস্তু, এদের গুণফল আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই মানে একটা গুণ আছে। গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটা হলো d দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বের স্কয়ার আছে, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এটা হলো মহাকর্ষীয় সূত্র। তোমরা সূত্রটা লিখে নিতে পারো, পরীক্ষায় আসে, এমসিকিউ আসে মহাকর্ষীয় সূত্রটি কি, তাহলে লিখতে পারো জি সমান F সমান জি m1 m2 ডিভাইডেড d স্কয়ার, যেটা হলো সার্বজনীন ধ্রুবক, একটা হলো আকর্ষণ বল। F হলো আকর্ষণ বল, G হলো মহাকর্ষীয় ধ্রুবক, m1 এবং m2 দুটি বস্তু, আর d হলো মধ্যবর্তী দূরত্ব। এটাকে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখো। মনে করি এটা একটা বস্তু, এটা একটি বস্তু, এটা হলো m1 ভর, m2 ভর, এদের মধ্যে একটি আকর্ষণ বল আছে, মনে করি F আকর্ষণ বল, এবং বস্তু দুটির মধ্যে মধ্যবর্তী দূরত্ব d। ঠিক আছে, আর যেটা হলো সার্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা কয়টা জিনিস শিখলাম এখানে? মহাকর্ষ, অভিকর্ষ এবং নিউটনের মহাকর্ষীয় সূত্র ব্যাখ্যা সহ। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রশ্ন হয়, এখান থেকে দেওয়া হয়। এবার চলে যাচ্ছি আমরা অভিকর্ষ ত্বরণ কি, ভর এবং ওজন। ঠিক আছে, আমরা ওদিকে যাচ্ছি অভিকর্ষ ত্বরণ। তোমরা এটা খাতা নোট করে নিবা, এটা লেখা থাকবে, তোমরা এটা লিখে নিবা। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? আমি তো বলটা উপরের দিকে কলমটা যদি ছুঁড়ে মারি, এটাতে নিচের দিকে নামলো, এর মধ্যে একটা আকর্ষণ বল আছে, এবং এই বল মানে যে আকর্ষণের নিচের দিকে আসে এটাকে বলে অভিকর্ষ ত্বরণ। দেখো, অভিকর্ষ বলের প্রভাবে, অভিকর্ষ বলের কারণে ভূপৃষ্ঠের মুক্তভাবে পড়ন্ত, ভূপৃষ্ঠ পৃথিবীর কেন্দ্রের দিকে যে মুক্তভাবে এটা পড়ে যাবে। ঠিক আছে, পড়ন্ত কোনো বস্তু, এই কলমটি একটি বস্তু, বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হার, এটা যে নিচের দিকে পড়লো, কিন্তু একটা নির্দিষ্ট গতি আছে, এটাকে বলা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে এই অভিকর্ষ ত্বরণ বলা হয়। এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। তো এটা আমাদের যে আদর্শ মান ধরা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এটা হলো অভিকর্ষ ত্বরণের আদর্শ মান সংজ্ঞা সহ। আর অভিকর্ষ ত্বরণটি সাধারণত জি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতে জি। এটা এভাবে লেখা হয়, অনেক সময় ইংলিশে লেখা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ms ইনভার্স 2, ms ইনভার্স -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তোমরা বাংলাটাই বলে করবা, এটা পরীক্ষায় আসে। যাই হোক, আমি তোমাদেরকে এখন নিয়ে যাব ভর এবং ওজনের মধ্যে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানিয়ে দিবা, অথবা আমার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবা। ঠিক আছে, ভর এবং ওজন কি? তুমি মনে করো বাজার থেকে 5 কিলোগ্রাম আলু কিনে নিয়ে আসলে, আলু মনে করো, তো আলুটা যখন কিনে নিয়ে যাবে, এটা কিন্তু আলুর কি হবে? এটা কিন্তু ভর হবে না ওজন হবে? এটা কিন্তু হবে আলুর ভর হবে। ঠিক আছে, এটা কিন্তু আলুর ওজন নয়, কারণ ওজনটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। পৃথিবীতে একরকম হবে, যদি উপরের দিকে নিয়ে যাই, চন্দ্রে নিয়ে যায়, ওখানে গিয়ে আরেক রকম হবে। ওজনটা পরিবর্তনশীল, কিন্তু ভরটা পরিবর্তনশীল নয়। আমার যদি ভর হয় 50 কেজি, এখানে পৃথিবীতে 50 কেজি, আমাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে কত কেজি হতে পারে? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হবে, অর্থাৎ ওখানে গিয়ে ওজনটা কমে যাবে। মনে করো আমার ওজন কত কেজি? 60 কেজি, কিন্তু পৃথিবী থেকে যদি আমাকে চাঁদে নিয়ে যাওয়া হয় কত হবে?
মাত্র 60কে 10 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, 6 10 60 কেজি, মাত্র 10 কেজি। তো এটা হলো ওজন। যাই হোক, তো ভরের সংখ্যাটা কিভাবে আমি লিখে দেই তোমরা তাহলে নোট করে নিবা। বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ হচ্ছে ভর, আর ওজন হবে কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। লক্ষ্য করো, ভর হলো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ হচ্ছে ভর। একেবারে সহজ কথা, বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকেই ভর বলে। ওজন হলো কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন। তাকে বস্তুর ওজন বলে, তাকে ওজন বলে ইত্যাদি। তো ভর এবং ওজন এটা আমরা শিখলাম, অভিকর্ষ ত্বরণ শিখলাম, মহাকর্ষ শিখলাম, আবার শিখলাম অভিকর্ষ কি, নিউটনের মহাকর্ষের সূত্র, অনেকগুলো জিনিস শিখেছি। মহাকর্ষ, অভিকর্ষ, নিউটনের মহাকর্ষের সূত্র, অভিকর্ষ ত্বরণ, ভর এবং ওজন। জাস্ট 1 2 3 4 5 6 এই 6টা যদি তুমি ভালো করে মুখস্থ রাখো, এখান থেকে তুমি পরীক্ষা অনেক মিনিমাম 4 নম্বর পাবা। ক নম্বর অথবা ক নম্বরে থাকবে 100%। ভর থাকতে পারে, ওজন থাকতে পারে, অভিকর্ষ ত্বরণ, যে কোনো একটা বা দুইটা থাকতে পারে এখানে পরীক্ষায়। 100% থাকবে, তুমি এটা মুখস্থ করে দেবা, ঠিক আছে? আর খাতায় লিখে নিবা, আমি সংক্ষেপে ছোট করে দেওয়া আছে বইয়ে, এখান থেকে লিখে দিতে দেখো ভর, ওজন। আর আমি তোমাদেরকে আমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন আছে, আমি প্রশ্ন দুইটা তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে দেব। প্রশ্ন দিলে তোমরা ভালো করে লক্ষ্য করো। শিক্ষার্থী দেখো, আমাদের বইয়ের 65 পৃষ্ঠা, 65 পৃষ্ঠার সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে দিব। প্রথমে 1 নম্বরটা দেখো, নোহা তাদের বাসার 5 তলা ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর এবং 1 টুকরো কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নোহার ছোট ভাই লক্ষ্য করলো পাথরটি কাগজের আগে মাটিতে পৌঁছায়। ক, অভিকর্ষ কি? এটা আমি লিখে দিছি হোয়াইট বোর্ডে, দেখিয়ে দিব। অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায় এটাও আমি লিখে দিছি, তোমাদেরকে আবার দেখিয়ে দিব। ছোট গ, পাথরটির ওজন নির্ণয় করো। আমরা এই অঙ্কটি করবো, এখানে একটু অঙ্ক আছে, আর বড় কটা জাস্ট ব্যাখ্যা আছে, এটা বলে দিব। এরপরে আমি 2 নম্বরে আসি, ঠিক আছে? প্রথম প্রশ্নটি ছিল ক, অভিকর্ষ কি? তো লক্ষ্য করো, আমি এটা লিখে দিচ্ছি এখানে, দেখো অভিকর্ষ 2 নম্বর পয়েন্ট ছিল অভিকর্ষ। পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে অভিকর্ষ বলে। যেমন পৃথিবী এবং একটি ক্রিকেট বল উদাহরণ দিয়েছি, তুমি কলম দিতে পারো, একটি বই দিতে পারো, একটি ডাস্টার দিতে পারো, তুমি ইচ্ছা মতো দিতে পারো। পৃথিবী থাকবে, এর সাথে একটি বস্তু, ঠিক আছে? পরেরটা ছিল অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? ওখানে আমি লিখে দিয়েছি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এটাও দিয়েছি। যদি বলো অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়, ব্যাখ্যা করতে বলছে, তখন দিবা অভিকর্ষ বলের মান পৃথিবীর অভিকর্ষ বলের মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম। পৃথিবীটা গোলাকার নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, এখানে হয়
9.83, মেরু অঞ্চলে হবে 9.83 অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে রয়েছে বিষুব অঞ্চলে জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, বিষুব অঞ্চলে সবচেয়ে কম। কত হবে? মাত্র লিখে দিতে পারলে ভালো হবে, এখানে লিখে দিই। মেরু অঞ্চলে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মেরু অঞ্চলে। আর বিষুব অঞ্চলে হবে 9.778 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইত্যাদি। আর ভূপৃষ্ঠে, পৃথিবীর ভূপৃষ্ঠে হবে কত? এটা কোথায় লিখে দেবো আমি? উপরে লিখে দিই। ভূপৃষ্ঠে হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা হলো জি এর আদর্শ মান। ঠিক আছে, তাহলে ক এবং খ তোমার ব্যাখ্যা করা শেষ। এবার আমরা চলে যাব আমাদের যে অঙ্ক আছে, অঙ্কটি চলে যাব। পাথরের ওজন নির্ণয় করো। আমি এটা হোয়াটবোর্ড ইউজ করি। পাথরের ওজন ছিল 1 গ্রাম। দেওয়া আছে, আমি লিখে নেই, দেওয়া আছে একটি পাথর, 50 গ্রাম ভরের একটি পাথর। পাথরের ভর বস্তুকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম সমান 50 গ্রাম। লক্ষ্য করো এখানে গ্রাম আছে, আমাকে গ্রামকে কি করতে হবে? সবসময় কেজি বানিয়ে দিতে হবে, কেজি। তাহলে গ্রামকে যদি আমি 50কে, আমরা জানি কত গ্রামে 1 কেজি, 1000 গ্রামে 1 কেজি, 1000 দিয়ে ভাগ করি, কি হয়ে গেল? এটা কেজি। কত হবে? 50কে যদি ভাগ দিয়ে 0 0 কাটি, 0.005, দেখে ট্রাই করি। 5কে 0 আনলাম, যায় না, 0 দিয়ে 0 আনলাম, 0.05। ঠিক আছে, তোমরা একটু দেখো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে পারবা। আমি এটাকে একটু ভেঙে নেই। 5/0.05, ঠিক আছে, 0.05। এটার ওজন হলো আমাদের 0.05 কেজি। আচ্ছা, এখানে তাহলে আমাকে দেখো বলছে কি, আর কিছু নাই, শুধু একটাই দেওয়া আছে, পাথরের ভর দেওয়া আছে 50 গ্রাম, আর বলছে পাথরের ওজন কত। আর যদি আর কিছু দেওয়া না থাকে তখন তুমি কি লিখবা? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়? আমি এর আগে বলেছি জি দ্বারা, ছোট হাতে জি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি নিচে লিখি, সরি। অভিকর্ষ ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয়। কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে বাকি হলো কি আমাদের বস্তুটির ওজন, পাথরের ওজন কত, আমরা ওজন বের করব। তাহলে পাথরের ওজন, ওজনকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, ওয়েট। ওজন সমান ওয়েট, ওজন কি আমরা জানি, লিখব
আমরা জানি সূত্র আছে ওজন নির্ণয় W সমান mg, W সমান mg। ঠিক আছে, তো তোমরা m এর মানটা বসিয়ে দাও। m এর মান কত আমার 0.05, 0.05। অনেকে তোমরা পরীক্ষা ভুল করো, সরাসরি 50 লিখে দাও, এজন্য অঙ্কটা ভুল হয়ে যায়। এটাকে কেজি করে দিবা, তাহলে m এর মান 0.05, g এর মান 9.8। গুণ করে দাও, কত হবে 0.05 9.8, 0.545 540 কত হবে দেখি। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। 0.49 কি হবে? আমরা জানি ওজনের একক হলো বলের একক, অর্থাৎ নিউটন। তুমি এন লিখলেও হবে, আর যদি তুমি বাংলায় লেখো তাহলে কি লিখবো? অবশ্যই বাংলায় এভাবে লিখবা, নিউটন। না হলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। জাস্ট অঙ্কটা একেবারে সহজ। পরীক্ষায় একটা অঙ্ক থাকে, এই পাঠ থেকে একটা অঙ্ক 100% পরীক্ষায় থাকে। তোমাদের দাখিল পরীক্ষা যে ডিসিতে একটা অঙ্ক থাকে এই পাঠ থেকে। আশা করি অঙ্কটা যদি তুমি ভালো করে দেখো, এই পাঠ থেকে যে কোনো অঙ্ক আসলে তুমি পারবা, যে কোনো অঙ্ক আসলে সহজেই অঙ্কটা সমাধান করতে পারবা। ঠিক আছে, তোমরা নোট করে নাও। আর বড় ঘটা ছিল পাথরটি আগে মাটিতে পড়ার কারণ। পাথরটি কেন আগে মাটিতে পড়লো? একটা পাথর ছিল, লক্ষ্য করো, আমি দেখিয়ে দিই তোমাদেরকে। বলা হয়েছে একটি পাথর, চিন্তা করো, এই ডাস্টারটা কল্পনা করো পাথর, আর এটাকে মনে করো কাগজ। এটা কাগজ, আসলে কাগজ। বলছে যে পাথর এবং একটু করে কাগজ একই সাথে যদি ফেলে দেওয়া হয় তাহলে কোনটা আগে পড়বে? অবশ্যই যেটা বেশি ভারী এটা আগে পড়বে, আর এটা যেটা ভারী কম এটা একটু পরে পড়বে। কারণ কি? ভারী বস্তু আমরা বলছি ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ওজনের পরিবর্তন হয়। বিভিন্ন জায়গায় ওজন বিভিন্ন রকম। প্রথম যেখানে ছিল সে একদম নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যখন ছেড়ে দেওয়া হলো সে কিন্তু কাজ করা শুরু করলো, অর্থাৎ সে দ্রুত নিচ দিকে পড়ে গেল। ঠিক আছে, তাহলে তার ওজন বেশি ছিল। তুমি ব্যাখ্যা করে দেবা নিজের মতো করে, আর তোমার সহায়ক গ্রন্থ থেকে তুমি ভালো করে এটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তোমাদেরকে 2 নম্বর প্রশ্ন আমি একটা অঙ্কটা সমাধান করে দিব, তাহলে তোমাদের এই অধ্যায়ের প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে যাবে। লক্ষ্য করো, একটি বস্তুর ভর 2 নম্বর প্রশ্ন 120 কেজি। একটি রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো। এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও ওজনের পরিবর্তন ঘটল। ক, ভর কাকে বলে? ভর ওজনের পার্থক্য কি? চাঁদে বস্তুর ওজন কত হবে? আমি তোমাদেরকে গ নম্বরটা দেখিয়ে দেব। চাঁদে বস্তুর ওজন কত হবে? প্রথমে আমি বলেছিলাম যে ওজনটা কিন্তু পৃথিবীর এক জায়গায় একরকম, চাঁদে গেলে একরকম হবে, মঙ্গল গ্রহে গেলে জাস্ট পার্থক্য হবে। ক নম্বর ছিল ভর কাকে বলে? আমি লিখে দিচ্ছি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকেই ভর বলে। ভর এবং ওজনের মধ্যে পার্থক্য কি তুমি লিখবো, সংজ্ঞা দুটো লিখে দিবা। এরপরে 2 নম্বর, এখানে আরেকটা প্রথম পয়েন্ট দিবা, বস্তুর মধ্যে পদার্থের পরিমাণকে ভর বলে, পার্থক্য। ওজন কোন বস্তুকে আমি বলেছি এখানে কোন বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। তাহলে পার্থক্য একটা পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টে দিবা ভর পরিবর্তনশীল নয়, ওজন পরিবর্তনশীল। এরপরে দিবা কি? ভরের একক কিলোগ্রাম, ওজনের একক নিউটন। তাহলে 3টি হয়ে গেল, 3টি দিলে তোমার পার্থক্য শেষ, ক খ শেষ। পরের প্রশ্ন ছিল চাঁদে বস্তুর ওজন কত হবে? আমরা অঙ্কটা করব। বস্তুটির ভর ছিল 120 কেজি, পৃথিবীতে কত হবে, চাঁদে কত হবে? পৃথিবীতে বের করবো, তারপরে আমরা চাঁদের ওজনটা নির্ণয় করব। প্রশ্ন নম্বরটা চেঞ্জ করে দেই। 2 এর গ, এখানে হবে কি? বস্তুর। বস্তুর ভর m সমান 120 কেজি।
120 কেজি। তাহলে এটাকে তো আর আমার ভাঙানোর দরকার নাই, কারণ এটা অলরেডি কেজি দেওয়া আছে, এটা আর কোনো কাজ করতে হবে না। অভিকর্ষ ত্বরণ যা আছে তাই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে পাথরের ওজন এখানে কি হবে, আমরা লিখব হলো পৃথিবীতে বস্তুর ওজন কত। প্রথমে আমরা পৃথিবীতে বের করে দেব, পৃথিবীতে বস্তুর ওজন ওজন কত। আমরা W সমান mg, জাস্ট এটা চেঞ্জ করে দিই। কত আছে 120, 120 কে 9.8 দিয়ে গুণ করে নাও, তাহলে পৃথিবীতে বস্তুর ওজন আমরা পেয়ে যাব 120 ইনটু 9.8, 1176 নিউটন। 1176 নিউটন। এটা কোথায় পেলাম আমরা, পৃথিবীতে বস্তুর ওজন। এখন বলছে প্রশ্ন, চাঁদের বস্তুটির ওজন কত হবে, চাঁদের। এপাশে লিখি, সুতরাং এখানে তুমি এটা লিখতে পারো, চাঁদের বস্তুর ওজন সমান, আমি সমানটা নিচে দিই কারণ যাই রকম, পৃথিবীতে ওজনের 6/1 ঠিক আছে। সুতরাং চাঁদের ওজন, তাহলে তুমি লিখবে চাঁদের ওজন কত হবে, চাঁদের বস্তুর ওজন সমান পৃথিবীতে কত বলেছে W ইনটু 6/1। তাহলে W এর মান কত ছিল 1176, তো এদিকে সরিয়ে দিই তাহলে বুঝতে পারবা। 1176 ইনটু 6/1, 1176 কে তুমি 6 দিয়ে ভাগ করো, দেখো কত হয়। 1176 ভাগ 6 সমান 196 নিউটন, 196 নিউটন। শেষ। এই অধ্যায়ে যে কোনো অঙ্ক আসলে তুমি আর সমস্যা নাই, যে দুটো অঙ্ক দেখে দিয়েছি এই দুটো অঙ্ক নিয়ে আমি সবগুলো অঙ্ক আসে এই অধ্যায় থেকে, সবগুলো এই দুটো নিয়ে আমি, তাই তুমি এই দুটো অঙ্ক প্র্যাকটিস করবা। আর তোমাদের যদি প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে বা পার্সোনালি জানিয়ে দিবা তোমাদের বাড়ির কাজগুলো আমি দিয়ে দিব। আমি যে পয়েন্টগুলো লিখে দিয়েছিলাম প্রথমে, মহাকর্ষ অভিকর্ষ, এটা আমি তোমাকে পয়েন্টগুলো লিখে দিব, তুমি পয়েন্টগুলো আবার তুমি নোট করে রাখবা, আমাকে উত্তরগুলো লিখে দিবা। ঠিক আছে, আমি পয়েন্টগুলো লিখে দিচ্ছি, তুমি আমাকে উত্তরগুলো দিয়ে দিবা, উত্তর লিখে দিয়ে দিবা বাড়ির কাজ। পয়েন্টগুলো লিখে দিই। 1 নম্বর, মহাকর্ষ বলতে কি বলবো বোঝায়, অভিকর্ষ কি, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়। 4 নম্বর, ভর ও ওজনের মধ্যে পার্থক্য লিখো। 5 নিউটনের মহাকর্ষ সূত্রটি ব্যাখ্যা করো। নিউটনের মহাকর্ষ
সূত্রটি ব্যাখ্যা করো। আর আমাদের বইয়ের যে দুটো অংশ আছে আমি যে দুটো লিখে দিচ্ছি এটা অবশ্যই থাকবে, সেটাও প্র্যাকটিস করবা। বইয়ের সৃজনশীল 1 ও 2 এর গণন অঙ্কটি লিখো। জাস্ট আমি তোমাদের 6টা পয়েন্ট দিছি, 1 2 3 4 5 6, 6টি তোমরা সুন্দর করে নোট করবে, হ্যান্ড নোট করে আমাকে তোমরা পাঠিয়ে দিবা, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিবা। আমি এগুলো চেক করে দেখবো তোমাদের আমার ক্লাসের সাথে সামঞ্জস্য আছে কিনা বা তুমি সঠিকভাবে এগুলো করেছো কিনা, ঠিক আছে? আর এতটুকু পড়লে আশা করা যায় আমাদের এই সপ্তম অধ্যায়টা ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। যে কোনো প্রশ্ন আসলে তুমি পারবে। এজন্য বাড়িতে প্রস্তুতি অবশ্যই নেবা। সুস্থ থাকবা, সুন্দর থাকবা, ভালো থাকবা। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।